আমিও তার দিকে গুলি ছুড়লাম, তবে ইচ্ছা করে সেটা ছুঁড়েছি ওর মাথার কয়েক ইঞ্চি দূর দিয়ে। তার কয়েক ইঞ্চি সামনে পাথরে গিয়ে গুলিটা বিঁধতেই প্রচণ্ড ভয়ে সে মাটিতে মুখ দিয়ে পড়ে গেল। ওদিকে আমি ভেবেছি হয়তো সত্যি সত্যি লোকটাকে লাগিয়ে ফেলেছি, তবে ফলাফল হয় দারুণ। ওদের কেউই আর পালাবার নাম মুখেও আনেনি, বরং মাটিতে মুখ গুজে যার যার দেবতার নাম জপ করা শুরু করে। কেউ কেউ আবার জপতে থাকে তাদের বাবা মার নাম। ওদিকে গুলির শব্দে আরবরা দাঁড়িয়ে পড়েছে, ভেবেছে গুলিটা ওদের দিকেই ছোড়া হয়েছে। ওখানেই দাঁড়িয়ে নিজেদের মধ্যে বেশ কিছুক্ষণ আলোচনার পর ওদের ভেতর থেকে বেরিয়ে আসে একজন। শান্তির প্রতীক হিসেবে তার বর্ষার মাথায় বাঁধা ছিল পাগড়ির সাদা কাপড়। ওটা দোলাতে দোলাতে সে আমাদের দিকে এগিয়ে আসে। জবাবে একটা রুমাল তুলে নাড়ি আমি। আমারটা রং অবশ্য সাদার ধারে কাছেও ছিল না। লোকটা এগিয়ে এলো আমাদের বোমার দিকে। আমাদের থেকে মোটামুটি 20 গজ দূরে থাকতে চিৎকার করে ওখানেই থামতে বললাম লোকটাকে। সন্দেহ করছিলাম এর চেয়ে কাছে চলে এলে আমাদের প্রতিরক্ষার আয়োজন সে বুঝে ফেলবে। হ্যান্সকে সাথে নিয়ে আমি গেলাম ওর সাথে কথা বলতে, কারণ আমাকে একা যেতে দিতে হ্যান্স কোনো মতেই রাজি ছিল না। তাই ও আমার সাথে গিয়েছিল। কাছে যেতেই লোকটাকে চিনতে পারলাম। কেনেকির বিচারকদের মধ্যে সেও ছিল। চিৎকার করে বললাম, কি চাও তোমরা? সাদা লর্ড, আমরা জাদুকর কেনেকিকে চাই, যাকে আপনি আমাদের কাছ থেকে চুরি করে নিয়ে এসেছেন। ওকে আমাদের কাছে ফিরিয়ে দিন, মৃত বা জীবিত যাই হোক। তাহলে সব লোক ও মালামাল সহ নির্বিবাদে আপনাদের চলে যেতে দেব। আপনার সাথে আমাদের আসলে কোনো বিবাদ নেই, তবে ওকে না দিলে আপনাদের মেরে ফেলব, মারব আপনাদের প্রত্যেককে। দীর্ঘকণ্ঠে বললাম, সে সময় মতোই দেখা যাবে। এখন সাদা ইঁদুর নামের মহিলাটিকে আমার হাতে তুলে দাও, তারপর তোমার সাথে কথা বলবো। তা সম্ভব নয়। কেন নয়? ওকে কি মেরে ফেলেছ? আল্লাহর কসম, ওকে মারিনি। তবে এটা সত্যি যে আমাদের ইচ্ছা ছিল ওকে মারার। ও আমাদের হাত গলে পালিয়েছে, কোথাও খুঁজে পাচ্ছি না। মনে হয় পেঁচা হয়ে উড়ে ওর মালিক শয়তানের কাছে চলে গেছে। তাই? কিন্তু আমার মনে হয় তুমি মিথ্যা বলছো। এখন বলো, কেন তোমরা কেনেকিকে মারতে চাও? ও তো তোমাদের ছেড়ে চলেই এসেছে। এখন তো তোমরা তোমাদের ইচ্ছা মতোই চলতে পারবে। তাহলে ওকে মেরে ফেলে লাভ কি? সে রাগী গলায় বলল, মারতে চাই কারণ আমাদের উপর ওর ঢেলে দেয়া অভিশাপ শুধু ওর রক্ত দিয়েই ধোয়া যাবে। শোনেননি, ও শপথ করে বলেছিল আমাদের উপর প্লেগ নিয়ে আসবে। তাই হয়েছে। শহরের বেশিরভাগ লোকের গায়ে এক অদ্ভুত গোটা দেখা দিয়েছে। সবাই ভীষণ অসুস্থ। সন্দেহ নেই ওদের বেশিরভাগই মারা যাবে। তাছাড়াও আমাদের ভাইদের খুন করেছে, আর আমাদের উপর চালিয়েছে কালো জাদু। তার উপর 2 মাস আগে ও শপথ করে বলেছিল যেতে না দিলে আমাদের শত্রুদের এনে আমাদের উপর লেলিয়ে দেবে। তোমরা তাহলে কেনেকিকে বন্দি করে রেখেছিলে? অবশ্যই সাদা মানুষ। যেদিন এখানে এসেছে সেদিন থেকেই ও ছিল আমাদের বন্দি। যদিও কখনো কখনো রাতে ওকে গ্রামের বাইরে দেখা যেত, কিন্তু কিভাবে সে বাইরে আসতো তখন বুঝতাম না। তবে গোপন ব্যাপারটা এখন আমরা জানি। কিন্তু ওকে বন্দি করে রেখেছিলে কেন? যাতে জাদু দিয়ে নিজেকে রক্ষা করতে গিয়ে ও আমাদেরকেও রক্ষা করে। আমরা জানি ও একবার বের হতে পারলে আমাদের ধ্বংস করে ছাড়বে। এখন বলুন, ওকে আমাদের হাতে তুলে দেবেন কি না? ওর গলায় অপমানের সুর ছিল স্পষ্ট, এবং সেটা আমার লেগেছিল খুব। ফলে সাথে সাথে ওর কথার কড়া জবাব আমার মুখে চলে আসে। বললাম, কখনোই না। জাহান্নামে যাও সব। আমাকে
ইংল্যান্ডের মহান রানীর একজন প্রজাকে মেরে ফেলার হুমকি দিচ্ছ? সেই মেয়েটাকে তোমরা কি করেছো বলো, নয়তো তার মৃত্যুর জন্য তোমাদের সবাইকে দায়ী করা হবে। নাকি ভাবছো আমার সাথে লোক কম, তাই আমি দুর্বল? শুনে রাখো, আমি মাকুমা জান বলছি, আজকের সূর্য ডোবার আগেই তোমাদের সবাইকে চরম শিক্ষা দিয়ে ছাড়ব, অবশ্য যদি সে পর্যন্ত তোমরা বেঁচে থাকো। এ কথায় লোকটা ভীষণ ভয় পেয়ে গেল। ভীত চোখে তাকিয়ে রইল সে আমার দিকে। তারপর কোনো কথা না বলে হঠাৎ ঘুরেই দিল দৌড়। এঁকে বেঁকে দৌড়ে ফিরে গেল নিজের লোকদের কাছে। ভাবছিল আমি হয়তো পেছন থেকে ওকে গুলি করব। আমিও ঘুরে দাঁড়ালাম এবং মোটেও ভয় পাইনি বোঝানোর জন্য একবারও পেছনে না তাকিয়ে সোজা চলে যাই বোমার দিকে। তখন হ্যান্স বলে, বরাবরের মতো এবারও ভুল করে ফেললেন ব্যাস। বড় চৌকলা ওই জাদুকরটাকে দিয়ে দিলেন না কেন? ওর জন্যই বারবার আমাদের ঝামেলায় পড়তে হচ্ছে। দিইনি কারণ তাহলে নিজের কাছেই ছোট হয়ে যেতাম। তাছাড়া তুমিও ভীষণ লজ্জিত হতে। সেটা সত্যি, তেমনটা করলে হয়তো আপনাকে আর আগের মতো শ্রদ্ধা করতে পারতাম না। কিন্তু বাস, যখন নিজের গলা কাটা যাওয়ার উপক্রম হয় তখন পরে কে কী ভাববে তা নিয়ে মাথা ঘামানো উচিত না। যা হোক, আমরা সবাই মারা যাচ্ছি, কারণ ওদের বিরুদ্ধে করার মতো কিছু আমার চোখে পড়ছে না। বিরাট সে আগুনের ভেতর আপনার রেভারেন্ড বাবার সাথে যখন দেখা হবে, বলবো আপনাকে আগুনে যাওয়া থেকে বাঁচাতে যতটা সম্ভব আমি চেষ্টা করেছি। এখন বাস, আপনার সাথে একটা বাজি হয়ে যাক। ওই লোকটা যে আপনার সাথে এমন বাজে ব্যবহার করলো, সন্ধ্যা হওয়ার আগে আমি ওর মাথায় একটা গুলি ঢোকাবো। যদি পারি তাহলে উপকূলে পৌঁছে আপনি আমাকে এক বোতল জিন কিনে দেবেন, আর না পারলে বানরের চামড়া দিয়ে বানানো আমার টোবাকো পাউচটা, যেটা আপনার বেশ পছন্দ, ওটা আপনাকে দিয়ে দেব। বোমায় পৌঁছে গেলাম আমরা। যা যা কথা হয়েছে টম, জেরি আর কেনেকিকে বললাম সব। সামনের লড়াই আসছে শুনেও টমকে অখুশি হতে দেখা গেল না। জেরিকেও দেখলাম একেবারেই নির্বিকার। স্রেফ একবার কাঁধ ঝাঁকিয়ে মেনে নিল সে। শেষে দুজনেই চলে গেল একটা পাথরের পেছনে। হ্যান্স জানালো ওরা প্রার্থনায় বসেছে এবং পরস্পরের কাছে তাদের পাপের স্বীকারোক্তি দিচ্ছে। মৃত্যুকালে পাপের স্বীকারোক্তি করা খ্রিস্টান রীতি। সব শুনে কেনেকি মন্তব্য করলো, আমার প্রতি অনেক সদয় আচরণ করেছেন লর্ড, ব্যাপারটা আমার মনে থাকবে। ধন্যবাদ। সূর্যের ওপাশের দেশে যদি আমাদের দেখা হয় তখন কথাটা মনে করিয়ে দেব। নাকি তুমি তারার উপাসনা করো? যা হোক, এখন তোমার পোস্টে যাও, যতটা সম্ভব সোজা গুলি করো, আর হ্যাঁ, গুলির অপচয় করো না। শিকারীরা প্রার্থনা থেকে ফেরার পর আমরা জায়গা মতো পজিশন নেই। প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে সবার সামনেই ছিল পাথরের দেয়াল, তবে এমনভাবে সেগুলো তোলা হয়েছিল যে বোমার উপর দিয়েই আমরা গুলি ছুটতে পারবো। আমার অবস্থান ছিল মাঝখানে, দুই পাশে ছিল হ্যান্স ও কেনেকি, আর উভয় দিকের শেষ প্রান্তে ছিল যথাক্রমে টম আর জেরি। আশা করছিলাম সামনাসামনি হামলা আসবে, কিন্তু তেমন কিছু ঘটল না। লম্বা সময় ধরে নিজেদের ভেতর কথা বলার পর আরবরা প্রায় 400 গজ দূরে থেকে আমাদের দিকে ঠুসঠাস কয়েকটা গুলি ছুড়ল। ওগুলো হয় আগেই মাটিতে মুখ গুজেছে অথবা মাথার উপর দিয়ে চলে গেছে। তারপর ওরা দৌড় শুরু করে পুড়ে যাওয়া শুকনো পুকুরটার দিকে উদ্দেশ্য ছিল ওটায় জন্মানো ঘাস আর কাটা গাছের আড়াল নিয়ে আমাদের দিকে এগিয়ে আসবে এবং বন্ধ করবে ওদিক দিয়ে আমাদের পালানোর পথ। দলের মাথায় দৌড়াচ্ছিল লম্বা এক লোক। দূরবীন তুলে দেখি ও হচ্ছে সেই বদমেজাজি জায়গা। কেনেকির বিচারের সময় সে প্রধান বিচারকের ভূমিকা নিয়েছিল। গতদিন আমাকে বহু হুমকি ধামকি
দিয়েছিল ও। সেই তখন থেকেই লোকটাকে আমি সহ্য করতে পারছিলাম না। অনুভূতিটা এখন রীতিমতো ভীষণ অপছন্দে পরিণত হয়েছে। হ্যান্সের চোখ বাজের মতো। ও জায়গাকে চিনে ফেলেছে। বললো, ওই যে জায়গা হায়নাটা যাচ্ছে। উইনচেস্টারটা নামিয়ে রাখতে রাখতে বললাম, এক্সপ্রেস রাইফেলটা দাও। কক করা অবস্থায় ওটা আমার হাতে তুলে দিল হ্যান্স। কেউ গুলি করবে না, চিৎকার করে বললাম। ফ্ল্যাপ সাইড ঠিক করে নিলাম 500 গজ 500 গজে। তারপর বাম হাতটা পাথরের উপর রেখে অপেক্ষা করি সঠিক সময়ের। কয়েক মুহূর্ত পর সুযোগটা চোখে পড়ে। ছোট একটা রিজ পার হওয়ার সময় জায়গাকে আকাশের পটভূমিতে স্পষ্ট হয়ে উঠে দাঁড়াতে হবে। এক্সপ্রেস রাইফেলের জন্য শটটা অনেক দূরে হয়ে যায়, কিন্তু আমি আমার রাইফেলকে চিনি, তাই ঠিক করে ঝুঁকিটা নেব। নিশানা করে ওর শরীরের মাঝ বরাবর। তারপর এক চুল সামনে ব্যারেলটা সরিয়ে নিলাম, যাতে ও যখন নিশানাকৃত জায়গায় পৌঁছবে তখন বুলেটটাও সেখানে যেতে পারে। লম্বা একটা দম নিয়ে চাপ দিয়ে দিলাম রাইফেলের ট্রিগারে। উদ্বিগ্ন হয়ে ফল দেখার জন্য অপেক্ষা করছি। এ রাইফেল দিয়ে এত দূরে গুলি করলে শ্রেষ্ঠ মার্কসম্যানেরও মিস হওয়ার সম্ভাবনা প্রবল। মিস করলে এই কুসংস্কারাচ্ছন্ন লোকগুলো সেটাকে মনে করবে ভীষণ অশুভ। তবে আমি মিস করিনি। গুলি ছোড়ার 2 সেকেন্ড পর দেখলাম মাটিতে আছড়ে পড়ল জায়গা। কয়েকটা গড়ান দিয়ে একদম স্থির হয়ে পড়ে রইল। ওহ! প্রশংসা ও গর্ব মেশানো উচ্চকিত ধ্বনি ছুটে এলো, কিন্তু নিজের নিশানাবাজিতে আমি গর্বিত হতে পারিনি, কারণ ওর সাথে আমার তো কোনো শত্রুতা ছিল না। রাইফেলের অপর নলটা থেকে আর গুলি ছুড়িনি। পাশের লোকটা এক পলকের জন্য জায়গার দিকে তাকালো মাত্র, কিন্তু থামলো না। জায়গাকে ওখানে ফেলেই গতি আরও বাড়িয়ে দিয়ে ছুটে চলে গেল ঘাসের ঝোপের দিকে। তখন মনে হলো জায়গা আসলেই মারা গেছে। আরবরা খুব কমই আড়াল পাচ্ছিল, তাই ভাবছিলাম জায়গার এমন পতন দেখে ওরা হয়তো আক্রমণের চিন্তা বাদ দেবে। অবশ্য ওরা যাতে তেমনটা ভাবে সেজন্যই জায়গাকে গুলি করেছিলাম, কিন্তু আমার আশা পূরণ হয়নি। ওরা নলখাগড়ার ভেতর কয়েকটা জায়গা থেকে আমাদের দিকে একসাথে গুলি চালালো। ওরা আমাদের দিকে গুলি ছুড়ছিল কাটা গাছের ডাল, ঝোপ ইত্যাদির পেছনে আড়াল নিয়ে। ওদিকে আমাদের সমস্যা হলো ওদের একজনকেও আমরা দেখতে পাচ্ছিলাম না, কাজেই ওদিকে গুলি করা অর্থহীন। তাতে গুলি শুধু অপচয়ই হতো, কাজের কাজ কিছুই হতো না। পরে গুলি শেষ হয়ে গেলে অসহায় অবস্থায় পড়ে মরতে হতো। এটা সত্যি যে পাথরের স্তূপের আড়ালে আমরা আশ্রয় নিতে পারছিলাম, আর আরবদের গুলির একটা দুটো যা আমাদের কাছে আসছিল সেগুলো মাথা কুটছিল পাথরের গায়ে। ওগুলোকে অবশ্য সীসা মোড়ানো পাথরের চেয়ে বেশি কিছু মনে হচ্ছিল না। তাছাড়া ওদের বেশিরভাগ গুলি আমাদের মাথার অনেক উপর দিয়ে চলে যাচ্ছিল। তবে গুলির আওয়াজ ভীষণ ভয় পাইয়ে দিয়েছিল আমাদের বেয়ারাদের। ওদের একজন সীসার একটা স্প্লিন্টারে সামান্য আহত হয়েছিল, কিন্তু ও বেটা ভয়ের চোটে কিছুক্ষণ পরই ছাড়ছিল বিকট এক হাঁক। যতই বোঝাই বা ভয় দেখাই, কিছুতেই থামাতে পারছিলাম না। আরবদের নিশানাহীন গোলাগুলি চলল প্রায় 2 ঘন্টা ধরে। আমাদের বেয়ারারা হঠাৎ তখন ভীত হরিণের মতো হুড়মুড় করে নিচের দিকে ছুটতে শুরু করে। নিচের পানি ভরা ডোবা পার হয়ে ওরা ছোটে কেনেকির শহরের দিকে। খালটা যেখানে শুকিয়ে ডোবায় পরিণত হয়েছে সেখানে গিয়ে গায়েব হয়ে যায় ওরা। গাধাগুলোকে গুলি করতে পারতাম, হ্যান্সেরও তাই ইচ্ছা ছিল, কিন্তু আমি গুলি ছুটতে দিইনি। একদল কাপুরুষকে থামিয়ে কি হবে? ওরা থাকলেই কি আর না থাকলেই বা কি?
আরবরা হয়তো ওদের উপর হামলে পড়েছিল, অথবা হয়তো উপকূলের দিকে রওনা হয়ে যেতে পেরেছিল ওরা। তবে খাবার আর অস্ত্র ছাড়া ওই পথে ওদের ভাগ্যে শেষ পর্যন্ত কি হয়েছিল জানি না। হয়তো আহত লোকটাকে খেয়ে ফেলেছে হিংস্র কোনো প্রাণী। বাকিদের কপালেও হয়তো এর চেয়ে ভালো কিছু জোটেনি, অথবা হয়তো গিয়ে পড়েছে কোনো দাস ব্যবসায়ীর খপ্পরে। তবে আসলেই কি হয়েছিল জানি না। কিছুক্ষণ আগেই ভাবছিলাম আমাদের অবস্থান সুরক্ষিত, কিন্তু তখন আমাদের অবস্থা হয়ে গিয়েছিল সঙ্গীন। ওখানে আমরা ছিলাম 5 জন, আর ছিল বুদ্ধিমান একটা গাধা। এক পর্তুগিজ মহিলার কাছ থেকে আরও 2টো গাধার সাথে ডোনা নামের গাধাটাকে কিনেছিলাম। ওই মহিলার নাম এখন আর মনে নেই। বাকি গাধা দুটো পথে মারা পড়েছে। অবশিষ্ট এই গাধাটাকে লুকিয়ে রাখা হয়েছিল নিচের একটা জায়গায়। অপরদিকে নিচে ছড়িয়েছিল শত্রুপক্ষের 40 থেকে 50 জন লোক। ওরা অপেক্ষা করছিল রাত নামার, কারণ রাত নামলেই চুপিসারে উপরে এসে আমাদের গলা কাটতে পারবে। ভেবে পাচ্ছিলাম না এমন অবস্থায় কি করা যেতে পারে। অসাধারণ কল্পনা শক্তির অধিকারী হান্স তখন বেশ কয়েকটা উপদেশ দেয়। প্রথমটা ছিল আরবরা যে নলখাগড়ার ঝোপে লুকিয়ে আছে সে ঝোপে আগুন দিয়ে গণহারে গুলি চালানো। অবাস্তব চিন্তা, কারণ তা করতে হলে আমাকেও গুলি না খেয়ে ওই পর্যন্ত আগে পৌঁছাতে হবে। তাছাড়া ওখানকার ঘাসগুলো ছিল সবুজ, ওতে আগুন ধরতো না, এবং বাতাসও তখন বইছিল উল্টো দিক থেকে, ফলে আগুন ওদের দিকে যেত না। ওর দ্বিতীয় আইডিয়া ছিল বেয়ারাদের মতো পালিয়ে যাওয়া, কিন্তু সেটাও হতো চরম বোকামি, কারণ নিচে নামার মাত্রই ওরা ধাওয়া করে আমাদের ধরে ফেলতো। বাকিটা আর বলার অপেক্ষা রাখে না। এমনকি যদি রাতে পালাতাম তাহলেও ফলাফল হতো ভয়াবহ। তার উপর আমাদের প্রায় সব মালামাল ওখানে ফেলে যেতে হতো। এসব বলার পর সে তৃতীয় প্রস্তাবটা দিল ইংরেজি আর ডাচ ভাষা মিশিয়ে। পুরনো কথাই নতুন করে বলল কেনেকিকে আরবদের হাতে তুলে দেওয়ার জন্য। জবাবে বললাম, আমি তো আগেই বলেছি ওকে আরবদের হাতে তুলে দেব না। সাদা ইঁদুরের কাছে শপথ করেছি কেনেকিকে বাঁচানোর চেষ্টা আমি করব। ওখানেই শেষ হয়ে গেছে ব্যাপারটা। হ্যাঁ, বাস শপথ করেছিলেন। আমাদের দুর্ভাগ্য যে সাদা ইঁদুর সুন্দরী ছিল। ওর মুখটা যদি হতো পচা কুমড়ার মতো, অথবা হতো বিশ্রী রকম ময়লা, আর মাথা ভর্তি থাকতো রক্তচোষা উকুন, তাহলে হয়তো সেদিন ওর মুখের দিকে ফিরেও তাকাতেন না। তাহলে দেখা যাচ্ছে বাস শীঘ্রই আমরা আকাশে যাচ্ছি। ওখানে আগুনের মাঝে বসেই সাদা ইঁদুরের সাথে সব কিছুর ফয়সালা করব। আমি নিশ্চিত নবীর পূজারী ওই আরবেরা যাই বলুক, সাদা ইঁদুরকে ওরা মেরেই ফেলেছে, আর ও চলে গেছে সেই আগুনের মাঝে। এখন বাস আপনাকে দেওয়ার মতো আর কোনো বুদ্ধি আমার নেই, কাজেই মুখ বন্ধ করছি। তবে শুধু আপনার রেভারেন্ড বাবার কাছে প্রার্থনা করছি, কারণ এই বিপদ থেকে তিনি আমাদের উদ্ধার করতে পারেন। তবে হয়তো তিনিও সাহায্য করবেন না, কারণ তিনিও আমাকে ওপারে দেখতেই বেশি আগ্রহী। এই বলে পাথরের আড়ালে আরও চেপে বসলো হ্যান্স, কারণ মাত্রই ওর মাথার উপর দিয়ে বাতাসে শীষ কেটে চলে গেছে একটা বুলেট। তারপর পাইপে আগুন দিল ও শিকারীদের দিকে তাকালাম নতুন কোনো আইডিয়া পাওয়ার জন্য, কিন্তু তাদের মাথাও ছিল শূন্য। মাথা ঝাঁকিয়ে গুনগুন করে প্রার্থনা শুরু করছিল তারা। বাকি ছিল শুধু কেনেকি। ও গাঢ় হয়ে বসেছিল ওর জায়গায়। কোনো বুদ্ধির জন্য মরিয়া হয়ে ওর দিকে তাকালাম। দেখি এক ধ্যানে
সামনে তাকিয়ে আছে সে, যেন কোনো কিছু শুনতে পাওয়ার অপেক্ষায় আছে, কিন্তু সেটা কি হতে পারে। ওকে ডেকে বললাম, তোমার আর সাদা ইঁদুরের জন্য আমরা আজ সমস্যার গর্তে পড়েছি। আমরা প্রায় নিশ্চিত সাদা ইঁদুর মারা গেছে, তার উপর বেয়ারারা সব পালিয়েছে। আমরা জীবিত আছি মাত্র 5 জন। ওদিকে নলখাগড়ার ভেতর লুকিয়ে থেকে আমাদের উপর সমানে গুলি চালাচ্ছে আরবরা, অথচ ওদের সাথে তোমাকে ছাড়া আর কোনো বিষয়ে আমাদের দ্বন্দ্ব নেই। এখন এই অনিশ্চিত অবস্থায় আমাদের শান্তি দিতে পারে এমন কিছু তোমার বলার থাকলে বলে ফেলো। শুধু মনে রেখো, আমরা মরলে তুমিও মরবে। শান্তি। ও শুরু করলো নাটকীয় ভঙ্গিতে। হ্যাঁ, সে তো হাতের কাছেই চলে এসেছে, তার জন্যই অপেক্ষা করছি লর্ড। বলেই আবার আগের মতো কিছু একটা শোনার অপেক্ষায় ধ্যানে ডুবে গেল, যেন মহা গুরুত্বপূর্ণ কোনো কাজের মাঝে তুচ্ছ ব্যাপার নিয়ে ওকে বিরক্ত করা হয়েছে। আমার ধৈর্যের বাঁধ ততক্ষণে ভেঙে গেছে। এমন ভাষায় ওকে তখন আক্রমণ করেছিলাম যে সেটা আর এখানে উল্লেখ করছি না। মূল কথা ছিল হ্যান্সের কথা মতো তাকে আরবদের হাতে তুলে না দিয়ে ভুল করেছি, ও তার জন্য আমি দুঃখিত। তখন সে শান্তভাবে আমাকে বলল, তা করতে পারেন না লর্ড, কারণ সাদা ইঁদুরকে কথা দিয়েছেন আমাকে রক্ষার চেষ্টা করবেন। কেউই সাদা ইঁদুরকে দেয়া কথা ভাঙতে পারে না, তাই না? সাদা ইঁদুর কোথায় সে এখন? ওই বেচারি মারা গেছে তোমার জন্য। আমরাও এখন মরতে বসেছি, তাও তোমার কারণে। আর তুমি কিনা আমাকে শোনাচ্ছ শপথের কথা। রহস্যভরা প্রসাদ ঝোলা কোথাকার। ওর সাথে আমার শপথের কথা তুমি জানো কি করে? আমি জানি লর্ড। অস্পষ্ট কিন্তু আরও ভদ্রতার সাথে সে বলল। তারপর হঠাৎ উত্তেজিত কণ্ঠে বলল, লর্ড, শান্তির পদধ্বনি শুনতে পাচ্ছি আমি। বলতে বলতে হঠাৎ হাত তুলল এবং সাথে সাথে নামিয়েও ফেলল। একটা গুলি ওর আঙুলের ছাল তুলে নিয়ে গেছে। কিছু একটা আওয়াজ তখন আমার কানে এলো। ভালো করে খেয়াল করার পর মনে হলো একদল বন্য কুকুরের রাতে হরিণ শিকার করার মতো আওয়াজ, যেন বর্বর এক সঙ্গীত। কিসের আওয়াজ এটা? কে নাকি ওর সরে যাওয়া আঙুল মুখে পুরে চুষছিল। আঙুল বের করে বলল, শান্তি লর্ড। আরও বলল, সামনে তাকালে নিজেই দেখতে পাবো কি হতে যাচ্ছে। কাজেই শব্দটা যেদিক থেকে আসছে বলে মনে হচ্ছিল, স্পষ্ট করে বললে পূব দিকে। দুটো পাথরের ফাটলের ভেতর দিয়ে সেদিকে তাকালাম। চোখে পড়ল ঘাসে ঢাকা সমতলে জন্মে থাকা কাটা গাছ আর বড় বড় ঘাসের ঝোপ। বাতাসে সেগুলোর ডগা দুলছিল। দেখে মনে হচ্ছিল যেন কেউ ঢেউ উঠেছে সাগরে। তার উপর দিয়ে মনে হলো কি যেন দেখলাম। সাথে সাথেই আবার হারিয়ে গেল ঘাসের সাগরে। আরও একটু কাছে আসার পর দেখতে পেলাম ওদের অদ্ভুত দর্শন। একদল জঙ্গলি লোক। ওদের মাথায় ছিল রঙিন পালকের মুকুট, কিন্তু বাকি শরীরে নামমাত্র পোশাক। সবার হাতে ছিল লম্বা হাতলের চওড়া ফলার বসা। ঘাসের ঢেউয়ের উপর দিয়ে একবার ওদের দেখা যাচ্ছিল, পরক্ষণেই আবার হারিয়ে যাচ্ছিল ঘাসের সাগরে। কারা এই লোকগুলো? আমি জানতে চাইলাম, কিন্তু আমার কথার কোনো উত্তর কে নাকি দিল না, বরং আহত আঙুল তুলে কথার কোনো উত্তর ইশারা করলো আরবদের লুকিয়ে থাকা নলখাগড়ার ঝোপটার দিকে। তারপর বিড়বিড় করে কি যেন বলল। প্রবল কৌতূহলে আমার সামনে চলে এলো হ্যান্স। আমার কানে ফিসফিস করে বলল, ওকে এখন কিছু বলবেন না বাস। মনে হচ্ছে এই জঙ্গলিগুলো ওর বন্ধু। জঙ্গলিগুলোকে ও দেখিয়ে দিচ্ছে আরবরা কোথায় লুকিয়ে আছে। আহাম্মক কোথাকার।
আধ মাইল দূরের কাউকে কি করে ও আরবদের অবস্থান দেখাবে জানতে চাইলাম। ও বাস, এটা আসলে খুব কঠিন কিছু না। জানেনই তো কেনেকি একজন জাদুকর। নাটালে আপনি যেমন টেলিগ্রাম পাঠান, এটাও তেমনই একটা পদ্ধতি। যাক, ঘটনা এখন তাহলে ভালোর দিকেই মন নিচ্ছে। যেমনটা আপনার রেভারেন্ড বাবা বলতেন, তুমি যদি যথেষ্ট অপেক্ষা করতে পারো তাহলে দেখবে শয়তানি শেষে তোমাকে সাহায্য করছে। থামতো, ওকে ধমকে থামিয়ে দিলেও মনে মনে স্বীকার করলাম ঘটনার মোড় আসলেই ঘুরে গেছে। এরা যদি আমাদের উপর আক্রমণ না করে আরবদের উপর হামলে পড়ে তাহলেই কেল্লা ফতে। গভীর আগ্রহে ঘটনা প্রবাহ দেখতে লাগলাম। বেশ গতিতে ধেয়ে এলো ওরা। সংখ্যায় 200-300 তো হবেই। যেন একদল চাক ভাঙা বদমেজাজি মৌমাছি। তবে কেনেকি ওদের নির্দেশনা দিক আর না দিক, বোঝা গেল ওদের খবর সংগ্রহকারীরা বেশ ভালোই খবর রাখে। কারণ দেখলাম কোথায় যেতে হবে সেটা ওদের ভালো মতোই জানা ছিল। সমতলের প্রান্তে ঢালের মাথায় পৌঁছে ওরা থেমে দাঁড়ালো ও থামিয়ে দিল তাদের অদ্ভুত গান, সম্ভবত দম ফিরে পেতে ও দলের ফরমেশন ঠিক করতে। কিছুক্ষণের মধ্যেই আবার শুরু হলো গান গান তবে এবার রণসঙ্গীত। তারপর নলখাগড়ার ঝোপের দিকে একত্রে ধেয়ে এলো সবাই। যেন ঝোপের ভেতর ঢুকে পড়া হরিণকে ধাওয়া করছে একদল শিকারী কুকুর। সেই মুহূর্ত পর্যন্ত আরবরা এই দলটার ব্যাপারে মোটেও সচেতন ছিল না। ওরা উদ্দেশ্যহীনভাবে কিছুক্ষণ পর পর গুলি চালিয়ে যাচ্ছিল। হঠাৎ গোলাগুলি থেমে গেল এবং ভেসে এলো আকস্মিক আক্রমণের মুখে পড়ায় ওদের বিস্মিত ও যন্ত্রণাকাতর আর্তনাদ। তার কয়েক মুহূর্ত পরই আরবদের দল প্রাণ হাতে করে ছুটল কেনেকির শহরের দিকে। পেছন পেছন ছুটল সদ্য উদয় হওয়া জঙ্গলি দল। খোদা, কি দৌড়টাই না ওরা দৌড়ালো! আর কখনো কাউকে ওভাবে দৌড়াতে দেখিনি। কিন্তু তারপরও ওদের বেশ কিছু লোক ধরা পড়ল, মারাও পড়ল। তবে বেশিরভাগই আমাদের দৃষ্টির আড়ালে চলে যেতে পেরেছিল। হ্যান্স তখন চাইছিল ওদের উপর গুলি করতে, কিন্তু আমি দিইনি। কি দরকার? অন্যরাই যখন আমাদের লড়াই লড়ছে তখন বেচারাদের উপর গুলি চালিয়ে লাভটা কী? যদিও মনে মনে মরিয়া এক লড়াইয়ের প্রস্তুতি নিয়ে রেখেছিলাম, কিন্তু আরবদের দিকে আমাদের একটা মাত্রই গুলি চালাতে হয়েছিল। সেটা ছিল জায়গাকে করা আমার গুলিটা। আরবদের সবাই ততক্ষণে অসমতল ভূমির আড়ালে হারিয়ে গেছে এবং ওদের পশ্চাদপসরণের চিহ্ন হিসেবে ফেলে গেছে কয়েকজন হতভাগা আরবের মৃতদেহ। ঘটনার ব্যাখ্যা জানতে চাইলাম কেনেকির কাছে। সংক্ষেপে ও আনন্দিত কণ্ঠে কেনেকি বলল, এই কালো লোকগুলো ওর বন্ধু। এদেরকেই আরবরা সবসময় ভয় করত। ভাবত কেনেকি মুক্তি পেলে এদের ডেকে এনে আরবদের মেরে ফেলবে। এ ভয়েই তারা বন্দি করে রেখেছিল ওকে। বিশ্বাস করুন লর্ড, ওদেরকে ডাকার আমার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু ওরাই আমাদের উপর আক্রমণ করে বসলো। তাই নিজেদের প্রাণ বাঁচাতে ওদের সাহায্য চাইতে বাধ্য হয়েছি। আর দেখুন, ডাকার সাথে সাথেই চলেও এসেছে। কিন্তু তুমি ওদের ডাকলে কিভাবে? একজন দূত মারফত লর্ড, এমন একজন যে সবসময়ই ডাকের অপেক্ষায় থাকে। তবে ওরা অনেক দূর থেকে আসছিল, তাই ভয় পাচ্ছিলাম আমার দূত হয়তো ওদের নাগাল পাবে না। বাস, ও মিথ্যা বলছে, ডাচ ভাষায় বলল হ্যান্স। ওর থেকে কথা বের করার চেষ্টা করে লাভ নেই। চাপ দিলে বরং মিথ্যার পর মিথ্যা বলে আপনার মাথা ভারী করে তুলবে। আমারও দ্বিমত ছিল না, তাই এ প্রসঙ্গ বাদ দিলাম। জানতে চাইলাম ওর বন্ধুরা আবার ফেরত আসবে কি না। সে বলল যে
তেমনটাই মনে হচ্ছে। তবে ওদেরকে শহরে হামলা করতে নিষেধ করে দিয়েছি, কারণ শহরে অনেক নিরপরাধ নারী ও শিশু বাস করে। তারপর সে একটু অন্য সুরে বলল, কিন্তু লর্ড, ওরা যখন ফিরে আসবে তখন মনে হয় ওদের সাথে আপনি কথা না বললেই ভালো, কারণ ওরা জঙ্গলি, অসভ্য। কে জানে, আপনার সুন্দর পোশাক বা বন্দুক হয়তো ওদের ভালো লেগে গেল, তখন একটা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হবে। তার চেয়ে আমি নিচে গিয়ে দু এক কথায় ধন্যবাদ জানিয়ে চলে আসব, এবং সাথে করে কয়েকজন লোককে নিয়ে নিয়ে আসব, যাতে তারা পালিয়ে যাওয়া বেয়ারাদের জায়গায় কাজ করতে পারে। আশা করি পলাতক বেয়ারারা এদের সামনে পড়ে যায়নি। কাপুরুষগুলো যে পালাবে সেটা আগেই আন্দাজ করেছিলাম, তাই এদেরকে অনুরোধ করেছিলাম আসার সময় যেন মালামাল বহন করার জন্য কিছু বলশালী লোক নিয়ে আসে। তাই নাকি? তাহলে তো বলতেই হয় তুমি জ্ঞানী লোক। এখন বলো, তোমার কি ওই শহরে আবার ফেরত যাওয়ার ইচ্ছা আছে, নাকি অন্য কিছু ভাবছো? না লর্ড, ওই অকৃতজ্ঞ লোকগুলোর কাছে ফিরে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছাও আমার নেই। তাছাড়া চোখের সামনে ফোসকা পড়া রুগী দেখাটা সুখকর কোনো ব্যাপার নয়। আমি আপনার সাথে মন লেকের দিকেই এগিয়ে যেতে চাই। মন লেক, ওটার জন্য ইতিমধ্যেই যথেষ্ট ভোগান্তি পোহাতে হয়েছে, তাই ঠিক করেছি ওই দিকে আর যাব না, বললাম আমি। ও আমার দিকে তাকিয়ে রইল। ওর চোখে সেখানে যাওয়ার প্রতিজ্ঞাটা স্পষ্ট পড়তে পারছিলাম। সেটা সে মুখেও বলল। আমার মনে হয় লর্ড মাকুমাজান, আপনি ওখানে যাবেন না। নাকি ওদিকে যাব না। তাহলে আমার বন্ধুরা ফিরে এলে কিছু জোগাড় যন্ত্র করতে হবে। আমরা পরস্পরের চোখের দিকে তাকিয়ে রইলাম। মনে হলো কয়েক যুগ যেন এভাবেই চলে গেছে, যদিও আসলে পার হয়েছে কয়েক সেকেন্ড মাত্র। জানি না নাকি আমার চোখে তাকিয়ে কি দেখলো, কিন্তু ওর চোখ থেকে আমি যেটা পড়লাম সেটা হচ্ছে আমার উচিত হবে লেক মন পর্যন্তকে সঙ্গ দেয়া, নয়তো আমাকে পড়তে হবে ওর বন্ধুদের দয়ার হাতে, যারা এই মুহূর্তে আরব শিকারে ব্যস্ত, যাদের ইউরোপিয়ান পোশাক আর বন্দুকের উপর প্রবল লোভ আছে বলে মাত্রই জেনেছি। কখনো কোনো কিছু আঁকড়ে ধরতে হবে, আর কখন ছাড় দিতে হবে অবস্থা বুঝে তার ব্যবস্থা নিতে হয়। এমন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারাটাই বুদ্ধিমান আর বোকার মধ্যে পার্থক্য গড়ে দেয়। তবে আমরা সবাই জানি বুদ্ধিমত্তা আর বোকামি হাত ধরাধরি করে চলে। এ দুটোর মাঝে পার্থক্যকারী রেখাটা খুবই সরু আর আঁকাবাঁকা। একদিক থেকে দেখলে সেটাকেই মনে হয় চরম ধূর্ততা। একদিক থেকে দেখলে যেটাকে মনে হয় চরম বোকামি, অপর দিক থেকে দেখলে সেটাকেই মনে হয় চরম ধূর্ততা। নির্ভর করে কে কোন দিক থেকে দেখছে তার উপর। তবে সেই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিশেষ কোনো জ্ঞানের প্রয়োজন ছিল না। অবশ্য কেনেকির সাথে লেগে থাকার জন্য মনের ভেতর জোরালো তাগিদ অনুভব করছিলাম। তাছাড়া কেনেকি আর হঠাৎ গজানো ওর কালো বন্ধু নামের ভাগ্যের হাতে নিজেকে ছেড়ে দেওয়ার কোনো অর্থ হয় না। তাছাড়া আমার অবস্থাও তখন তেমন একটা ভালো ছিল না, কারণ যেদিকেই যেতাম অনেকগুলো ঝুঁকির মুখে পড়তে হতো। কেনেকির কালো বন্ধুদের কোনোভাবে এড়িয়ে যেতে পারলেও ছিল আরবরা। ওদের সাথে সদ্যই একটা ঝামেলা হয়ে গেছে, বাগে পেলে ওরাই বা আমাদের ছাড়বে কেন? তার উপর মালামাল বহন করার জন্য কোনো লোকও তখন ছিল না। তাই মনে হচ্ছিল কেনেকির নেতৃত্বে অজানার পথে এগিয়ে যাওয়াই বেশি ভালো, কারণ তাতে বিপদ এলেও কোন দিক থেকে আসবে তা অন্তত আন্দাজ করতে পারবো। ড্যাম কেয়ার ভাব নিয়ে বললাম, ঠিক আছে। মনে মনে তখনকার অবস্থা আর সাদা ইঁদুরের বলা আশ্বাসবাণীর কথা ভেবে নিয়েছিলাম।
ও বলেছিল আমি নিরাপদেই সব ঝামেলা পার হয়ে যাব। যদিও ঠিক ওই সময় ওই কথাটাই কেন মনে পড়েছিল জানি না। পূবে যাই বা পশ্চিমে কিছু আসে যায় না, কাজেই মন লেকের দিকেই যাওয়া যাক। অবশ্য যদি তেমন কোনো জায়গা বাস্তবে থেকে থাকে। তবে ভাবছি এই ভ্রমণের শেষে কি আছে। আমিও তাই ভাবছি লর্ড, শুষ্ক কণ্ঠে বলল কেনেকি। 7, যাত্রা শুরু। লেক মন পর্যন্ত যাত্রার বর্ণনা এখানে দিচ্ছি না, কারণ তা ছিল 2 থেকে 3 মাস লম্বা একটা যাত্রা। এমন একটা এলাকার উপর দিয়ে আমরা গিয়েছিলাম যেখানে আমার জানা মতে কোনো শ্বেতাঙ্গ ব্যক্তির পা পড়েনি। আমাদের যাত্রার পুরো বিবরণ যদি লিখি তাহলে আরেকটা বিশাল বই হয়ে যাবে। কারো কারো কাছে ওই অংশটা পড়তে ভালোই লাগতো, বিশেষ করে নতুন এলাকা, সেখানকার মানুষ, তাদের আচরণ, ঐতিহ্য, ধর্ম ইত্যাদি সম্বন্ধে জানতে যারা ভালোবাসেন লেখাটা হয়তো তাদের ভালোই লাগতো। কিন্তু অন্যান্যদের কাছে বর্ণনাটা মনে হতো একঘেয়ে, মনে হতো একই ঘটনা বারবার ঘটছে। কাজেই সেই ঝামেলায় যাচ্ছি না। তবে রহস্যময় মন লেকে পৌঁছানো পর্যন্ত ঘটা কিছু উল্লেখযোগ্য ঘটনা সংক্ষেপে তুলে ধরছি। আলোচনা। সারার পর রান্না হলে খেয়ে নিলাম সবাই। খাবারের দরকারও ছিল। শারীরিক ও মানসিক উভয় দিক থেকে ক্লান্ত পরিশ্রান্ত আমি আর হ্যান্স গেলাম পাথরের ছায়ার নিচে ঘুমানোর জন্য। টম আর জেরি তখন পাহারায় রইল। বিকেল প্রায় 3টার দিকে ওদের একজন আমাকে ঘুম থেকে জাগিয়ে তোলে। হ্যান্স আগেই উঠেছে, ওর ঘুম খুবই কম। দেখি রাইফেলগুলো পরিষ্কার করতে লেগে পড়েছে ও। টম আর জেরি তখন বলল কালো লোকগুলো ফিরে আসছে। জিজ্ঞেস করলাম কেনেকি কোথায়। বলল তাদের সাথে দেখা করতে সামনে এগিয়ে গেছে ও। আমার গ্লাসটা তুলে সুবিধাজনক একটা জায়গা থেকে নজর রাখতে শুরু করলাম যে ঘটনা কোন দিকে যায়। প্রায় নগ্ন ওই জংলি লোকগুলোর মাথায় ছিল দারুণ রংচঙা পালকের মুকুট। ঘাসে ঢাকা সমতলের উপর দিয়ে হেঁটে আসছিল ওরা। লক্ষ্য করলাম ওদের সবার হাতেই কিছু একটা ঝুলছে। আরও একটু কাছে আসার পর মনে হলো ওগুলো আরবদের ধরবিহীন মুন্ডু। ওরা অনেক দূরে থাকায় পুরোপুরি নিশ্চিত হতে পারছিলাম না। তখন ওরা আর গান গাইছিল না, বা কোনো তারা আছে বলেও মনে হচ্ছিল না। শান্তভাবে হেঁটে আসছিল সবাই, যেন অর্পিত দায়িত্ব সফলভাবে পালন করেছে, তাই আর কোনো তাড়া নেই। কেনাকিকে দেখলাম ওদের দিকে এগিয়ে যাচ্ছে। ওরা হাতের বর্শা তুলে স্যালুট করলো কেনেকিকে। ভাবসাবে মনে হচ্ছিল কেনেকি ওদের কাছে গুরুত্বপূর্ণ আর বিশাল মাপের কেউ। কেনেকিকে ঘিরে গোল হয়ে দাঁড়ালো তারা। কেনেকিও তখন কিছু একটা বলা শুরু করলো। কিছুক্ষণ পর যখন দলটা বৃত্ত ভেঙে ছড়িয়ে পড়ল, দেখি ওখানে ছোট একটা আগুন জ্বলছে। কিভাবে আগুন জ্বালালো বা আগুনের জন্য জ্বালানি বা পেলো কোথা থেকে বলতে পারবো না। মনে হলো আগুনের মাঝে আরবদের কাটা মাথাগুলো পুড়ছে। ফিসফিস করে হ্যান্স বলল কেনেকি ওদের কাছে মহা শয়তান। ওরা তার জন্য বলি চড়াচ্ছে। শয়তান হলেও আমাদের জন্য অন্তত উপকারী শয়তান। অন্যভাবে বললে ওর পূজারীরা আমাদের উপকারে এসেছে। কিছুক্ষণের মধ্যেই বলিদানের অনুষ্ঠানই হোক বা যাই হোক শেষ হলো। আগুন জ্বালানো রেখেই ওরা আবার এগোনো শুরু করলো। দেখি আমাদের টিলাটার দিকেই আসছে। আমার মাথায় ততক্ষণে সতর্ক ঘন্টা বাজা শুরু হয়ে গেছে। মনে হচ্ছিল
ওরা আমাদের ক্যাম্পে আসছে। তবে শেষ পর্যন্ত ক্যাম্পে আর আসেনি। আমাদের কয়েকশো গজের মধ্যে পৌঁছে আরবরা একটা গান ধরে, কিন্তু ওই গানের সুর আক্রমণাত্মক বলে মনে হয়নি, বরং তাতে বাজছিল বিদায়ের সুর। তারপর আরবদের যে দিক থেকে ধরেছিল সেদিক দিয়ে চলে গেল ওরা। গানের আওয়াজও কমতে কমতে একসময় একসঙ্গে একেবারে মিলিয়ে গেল। এরা কোথা থেকে এসেছিল আর কোথায় বা গায়েব হলো বলতে পারবো না। এ ব্যাপারে কেনাকে মুখে একদম তালা দিয়ে বল তালা দিয়ে রেখেছিল, কিছুই সে বলেনি। মনে হচ্ছিল ব্যাপারটা যেন স্বপ্নের মধ্যে ঘটে গেছে। তবে ওই দলের সবাই চলে যায়নি, রয়ে গিয়েছিল 20 জন। বুকে হাত ভাঁজ করে মাটির দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল তারা। ওদের সবার পায়ে ছিল এক ধরনের কাপড় জড়ানো, আর বর্ষাগুলো ছিল মাটিতে গাঁথা। এরা আবার কি চায়? কোনো বদমাইশি করবে নাকি? না বাস। হ্যান্স তখন আমার কথার জবাব দিল, বলল, ব্যাসের নিশ্চয় মনে আছে, কেনে কি বলেছিল কিছু বেয়ারার ব্যবস্থা করবে। এরা সেই বেয়ারা, সন্দেহ নেই কেনে কি বড় জাদুকর। আমার এখন জানা উচিত এদেরকে সে আদম হাওয়ার মতো কাদা দিয়ে বানিয়েছে কিনা। কেনেকির সম্বন্ধে আমার ধারণা পাল্টে যাচ্ছে। ও আসলেই কিছু জানে। আগে যেমনটা ভেবেছিলাম, শুধুই চোপা সর্বোচ্চ লোক না। নতুন লোকগুলো কেনেকির কাছ থেকে কোনো ইঙ্গিত পেয়ে আমাদের বোঝাগুলো কাঁধে তুলে নিয়েছে এবং বর্ষা তুলে নিয়ে রওনা হয়ে গেছে ক্যাম্পের দিকে। আমরাও রাইফেল হাতে ওদের জন্য অপেক্ষা করছিলাম। ভাবছিলাম যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়। ওরা একটু কাছাকাছি হতেই হ্যান্স বলল, বাস, আমার মনে হচ্ছে আমাদের উপর যে দলটা আক্রমণ করেছিল এরা সেই দলের লোক নয়, এরা অন্য জাতির লোক। ভালো করে লক্ষ্য করে আমিও একই উপসংহারে পৌঁছি। আমাদের উদ্ধারকারী দলটাকে দূর থেকে দেখেছিলাম, কিন্তু তারপরে স্পষ্টই বুঝতে পারছিলাম এ লোকগুলোর গায়ের রং অনেক হালকা, তাতে কালোর চেয়ে বাদামি ভাব ছিল অনেক বেশি। এরা ছিল জঙ্গলিদের ওই দলটার চেয়েও বেশি লম্বা। তা ছাড়া এদের চুল ছিল সোজা, শুধু চুলের অগ্রভাগ ছিল কোঁকড়ানো। চমৎকার ছিল তাদের শারীরিক কাঠামো। ছিল কেনেকির মতো বড় বড় বাদামি চোখ, এবং এদের শারীরিক গঠন গঠনে মোটেও নিগ্রভাব ছিল না। এরা এমনকি আরবও ছিল না। সত্যি বলতে এরা এমন কোনো জাতির লোক যাদের সম্বন্ধে আমি ছিলাম একেবারেই অজ্ঞ, এবং ওদের রক্ত সম্ভবত অন্য কোনো জাতির সাথে মেশেনি। মনে মনে ভাবলাম, তাহলে কি এরা কেনেকির জাতিরই লোক? যদিও দেখতে অনেকটা ওরই মতো, কিন্তু তাই বা কী করে সম্ভব? ওরা কি করে এখানে আসবে? খুব শান্ত শৃঙ্খলভাবে 2 সারিতে ওরা আমাদের দিকে আসে। অবশ্য ওখানে মাটির পাথরে প্রকৃতি আর আশেপাশের অবস্থার কারণে এর চেয়ে বেশি লোকের একত্রে আসা সম্ভব ছিল না। তারা এসে বুকের উপর ডান হাত রেখে অত্যন্ত ভদ্রভাবে আমাকে বাউ করে, এতই ভদ্রভাবে যে মনে হচ্ছিল ইউরোপিয়ান কেতাও এদের অজানা নয়। ওদের ভদ্রতায় আমিও বাধ্য হলাম দাঁড়িয়ে পাল্টা বাউ করতে, কিন্তু হ্যান্সকে ওরা বাউ করেনি। শিকারীদেরও না, শুধু কৌতূহলী দৃষ্টিতে তাদের দেখেছিল। সম্ভবত বুঝতে পেরেছিল যে ওরা আমার ভীত, কিন্তু আমার গাধা ডোনাকে দেখে ওরা যার পর নয় বিস্মিত হয়েছিল। আর ঠিক তখনই ওটা গলা ছেড়ে হাঁক দেয়।
অর্থাৎ ওটার খাবার সময় হয়েছে। ওই হাঁক শুনে ওদের চেহারা হয়েছিল দেখার মতো। মনে হয় ওরা ভাবছিল, খোদা, এ না জানি কেমন আজব জাতের জানোয়ার, কে নাকি ওদের সাথে আমার অজানা এক ভাষায় দুই একটা কথা বলে নিল। তখন লোকগুলোর মুখে ক্ষমা প্রার্থনার হাসি ফুটল। তারপর কেনেকি বলল, লর্ড, আপনি আর আপনার ভীত হ্যান্স দুজনেই আমাকে ভুল বুঝছিলেন। ভাবছিলেন আমি আপনাদের কোনো ফাঁদের দিকে নিয়ে যাচ্ছি। তবে এটা অস্বীকার করব না যে গতকাল থেকে অনেক অস্বাভাবিক ঘটনা ঘটেছে। তবে লর্ড, এটা তো স্বীকার করবেন যে সব ঠিকঠাকই আছে। যাদেরকে আমি ডেকেছিলাম তারা তাদের কাজ করে চলে গেছে। ওদেরকে আর কখনো দেখবেন না। আরবদের কথা আর কি বলবো, ওরা তো আমাকে প্রায় মেরেই ফেলেছিল। আর আমাকে আশ্রয় দেওয়ার আর ওদের হাতে তুলে না দেয়ায় চেয়েছিল আপনাকেও মেরে ফেলতে। যদিও হ্যান্স চাইছিল আমাকে ওদের হাতে দিয়ে দিতে। তবে আরবদের যথেষ্ট শিক্ষা হয়ে গেছে। ওরা আর কখনো আপনাকে বিরক্ত করবে না। এই লোকগুলো, নতুন লোকগুলোকে দেখে ও বলল, সাহসী ও নির্ভরযোগ্য। ওরা কোনোভাবেই আপনার বোঝা হয়ে দাঁড়াবে না, বরং ওরাই আপনার বোঝা বইবে। তবে শুধু একটা অনুরোধ, কখনো ওদেরকে জিজ্ঞেস করবেন না ওরা কারা বা কোথা থেকে এসেছে, কারণ ওরা নীরব থাকার শপথ করে এসেছে। কথা দিচ্ছেন মাকুমাজান? হ্যাঁ, হাঁস আর শিকারীরাও কথা দিচ্ছে। যদিও বুঝতে পারছি না আসলে কি হচ্ছে, তবে এটা বুঝতে পারছি সব কিছু তোমার ইচ্ছা মতো হয়নি। সাদা ইঁদুর আমাকে বলেছিল যে সে তোমার স্ত্রী ছিল না। সত্যি কথা লর্ড, সেটা আমিও আপনার কাছে স্বীকার করেছি। আমার কথার মাঝেই বলে উঠল ও। তারপর রীতিমতো শুদ্ধা জ্ঞাপক বাউ করল। আমি আবার বললাম, নিশ্চিতভাবেই সাদা ইঁদুর আরবদের হাতে মারা পড়েছে। ওর মৃত্যুতে সব দিক থেকে অন্ধকারে পড়ে গেছি আমি। এখন তুমি কি বলবে? এরপর কি ঘটতে যাচ্ছে? এমন দৃষ্টিতে সে আমার দিকে তাকালো যেন ভীষণ অবাক হয়েছে। বলল, আমাদের যাত্রা শুরু হবে, এছাড়া আর কি। এ যাত্রায় কোনো কারণেই আপনাকে আর বিরক্ত হতে হবে না। এখান থেকে শুরু করে আমার দেশে পৌঁছা পর্যন্ত সব কিছু চালানোর দায়িত্ব নিচ্ছি আমি। আপনি শুধু আমাকে অনুসরণ করবেন ও ভ্রমণের আনন্দ গ্রহণ করবেন। যখন মন চায় শিকার করবেন, যখন মন চায় থামবেন। আপনার প্রতিটা আদেশ আমি পালন করব। আর নিশ্চিন্ত থাকতে পারেন, খারাপ কিছুই ঘটবে না, কারণ সাদা ইঁদুর তাই বলে গেছে। প্রশ্নটা গলা পর্যন্ত চলে এসেছিল যে আমার আর সাদা ইঁদুরের মধ্যে কি কথা হয়েছিল তা সে কী করে জানল। কিন্তু কথাটা উচ্চারণ না করে গিলে ফেললাম। নিজেকে বোঝালাম ওর অনুমান শক্তি প্রবল। হ্যাঁ লর্ড, অনুমান করার ক্ষমতা আমার প্রবল। হয়তো খেয়াল করেছেন, ওই জঙ্গলিগুলো আসার আগেই আমি অনুমান করেছিলাম যে ওরা আসবে আর আমাদের সাহায্যও করবে, আর সাথে করে কিছু লোক আনবে যারা আপনার পালিয়ে যাওয়া বেয়ারাদের জায়গায় কাজ করবে। খেয়াল করেছি লর্ড, আপনি আমার অনুমানের সাথে দ্বিমত পোষণ করেননি। আবার আপনাকে নিশ্চিত করছি, সাদা ইঁদুরের কথা আসলেই সত্যি। এক মুহূর্তের জন্য ওর কথাগুলো মাথায় আগুন ধরিয়ে দিয়েছিল। ও এক নেটিভ আফ্রিকান। আমাকে অ্যালান কোয়াটারমেইনকে বলছে তার হুকুমে চলতে। বলছে সে যা করতে বলবে তাই করতে হবে। সে যেভাবে পছন্দ করবে সেভাবে পথ চলতে হবে। প্রস্তাবটা প্রত্যাখ্যান করতে যাচ্ছিলাম, কিন্তু তখনই মাথায় অন্য একটা চিন্তা আসে। পূবের কোনো দেশে আমি যাইনি, কিন্তু বন্ধুবান্ধব আর পরিচিত লোকদের মুখে শুনেছি ওখানে অপরিচিত পথে যাত্রাকালে অভিযাত্রী একজন ম্যানের গাইডের হাতে নিজেকে ছেড়ে দেয়। সেই অভিযাত্রীদের সুবিধা অসুবিধা দেখে।
যাত্রার সমস্ত আয়োজন করে, সমস্ত ঝামেলা সামলায় ও পথের বাধা বিপত্তি অপসারণ করে এবং সে অভিযাত্রীকে তার গন্তব্যে পৌঁছে দেয় ও ফেরত আনে। আবার এমন কথাও শুনেছি যে এসব কর্মদক্ষ ও পেশাদাররা ঝামেলা দেখলে অভিযাত্রীকে বিপদের মুখে ফেলে নিজেদের চামড়া বাঁচাতে খুবই পটু।